আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে 10 মিনিট স্কুলে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি বায়োলজি স্পেশাল ক্লাস নিয়ে। তো আমরা মূলত কি নিয়ে আলোচনা করব? আমরা মূলত ডিএনএ নিয়ে আলোচনা করব, ডিএনএ এর ভৌত গঠন নিয়ে আলোচনা করব, তারপর ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করব এবং ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। সো আজকে আমাদের আলোচ্য বিষয় ডিএনএ এর স্ট্রাকচার, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। চলো আমরা সময় নষ্ট না করে প্রথমে আমরা কি পড়ব সেগুলো একটু দেখে নিই। প্রথমে আমরা যে জিনিসগুলো পড়ব, যে আমরা ডিএনএ এর সম্বন্ধে জানব, ডিএনএ এর সম্বন্ধে জানবো আস্তে আস্তে বেসিক সহকারে। তারপর আমরা ট্রান্সক্রিপশন সম্বন্ধে জানব, তারপর আমরা ট্রান্সলেশন সম্বন্ধে জানব। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা পড়ে ফেলি। তোমরা এখানে দেখতেছো যে আমি একটা ফিগার রাখছি, অনেকগুলো ফিগার রাখছি। তো এখানে তোমরা নিশ্চয়ই জানো এই জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস। তোমরা সবাই নিউক্লিয়াস চিনো। নিউক্লিয়াসের ভিতরে কালো যে জিনিসটা, এটাকে তোমরা সবাই চিনো, এটা হচ্ছে নিউক্লিওলাস। আর নিউক্লিওলাসকে ঘিরে যে এই যে প্যাঁচানো যে বস্তুটা, এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ক্রোমোজোম না, এটাকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়াসে যে প্যাঁচানো যে বস্তুটা থাকে, এটাকে আমরা ক্রোমাটিন তন্তু বলি। পরবর্তীতে কোষ বিভাজনের সময় এটা এখান থেকে ক্রোমোজোম হয়। ঠিক আছে, এটা পরে আসতেছে। এখন এটার ভিতরে কিছু ম্যাট্রিক্স থাকে, তরল পদার্থ থাকে, অর্ধ তরল পদার্থ থাকে, এগুলোকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। এখন দেখো, এই যে প্যাঁচানো যে সুতার মতো অংশটা দেখতেছো, ভালোভাবে খেয়াল করো, কালো কালারের যে প্যাঁচানো সুতার মতো অংশটা দেখতেছো, এটাকে আমি কি নাম দিলাম? ক্রোমাটিন তন্তু, ক্রোমোজোম না। তো নিউক্লিয়াসে এভাবে থাকা অবস্থায় যে প্যাঁচানো যে সুতার মতো অংশটা দেখতেছো, এটাকে আমরা বলতেছি ক্রোমাটিন তন্তু। তো অ্যাকচুয়ালি এই ক্রোমাটিন তন্তুটা কি, এটা জানাটা ইম্পর্টেন্ট ডিএনএ সম্বন্ধে জানার আগে। এই ক্রোমাটিন তন্তুটা হচ্ছে ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি মলিকুল। ডিএনএ প্লাস প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি মলিকুলই হচ্ছে ক্রোমাটিন তন্তু। তাহলে এই যে প্যাঁচানো সুতাটা দেখতেছ, এই প্যাঁচানো সুতার ভিতরে কি কি কেমিক্যাল আছে সবসময় মনে রাখতে হবে। এই প্যাঁচানো সুতার ভিতরে যে যেটা কেমিক্যাল থাকে, একটা হচ্ছে ডিএনএ, আমরা সবাই ডিএনএ সম্বন্ধে জানি, আর একটা হচ্ছে প্রোটিন। ঠিক আছে। তো এখন দেখো, তোমরা জানো এই যে ক্রোমাটিন তন্তু যেটা দেখতেছ, এটা কোষ বিভাজনের সময় আমি তোমাদেরকে কিন্তু ক্র্যাশ কোর্সে কোষ বিভাজন পড়েছিলাম, তাই না? কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন তন্তুগুলো ঘন এবং সংকুচিত হয়ে এরকম অনেকগুলো ক্রোমোজোমে বিস্তার লাভ করে। যেখানে আমি একটা ক্রোমোজোম দেখাইছি। দেখো এই যে ক্রোমোজোমগুলা, এই যে ক্রোমাটিন তন্তুগুলা এভাবে পেঁচাই, একটু ভালোভাবে খেয়াল করো, এভাবে পেঁচাই কি হয়ে গেছে? ক্রোমোজোম হয়ে গেছে। এরকম অনেকগুলো ক্রোমোজোম পাবো আমরা একটা কোষের নিউক্লিয়াসে। আমরা মানুষের ক্ষেত্রে বলি যে 23 জোড়া ক্রোমোজোম থাকে, আমি জাস্ট একটা দেখাইছি। তো এই ক্রোমাটিন তন্তুগুলা ঘন ও সংকুচিত হয়ে পেঁচাই এভাবে কি তৈরি করবে? ক্রোমোজোম তৈরি করবে। তাহলে আমাকে বলো, এই ক্রোমোজোমের এই অংশটা যদি আমি জুম করি, তাহলে নিশ্চয়ই আমি এই ক্রোমাটিন তন্তুই পাবো। কারণ এই ক্রোমোজোমটা আসছে কিভাবে? এই ক্রোমাটিন তন্তুগুলাই তো পেঁচাই এই ক্রোমোজোমটা তৈরি করছে। তার মানে ক্রোমোজোমের যদি এই জায়গাটায় আমি জুম করি, তাহলে সেটাই হচ্ছে ক্রোমাটিন তন্তু। এখন এই ক্রোমাটিন তন্তু যে ডিএনএ এবং প্রোটিনের সঙ্গে গঠিত, এটা আসলে সঠিক কিনা এটা আমরা একটু যাচাই করব এই অংশটা জাস্ট জুম করার মাধ্যমে। তোমরা এই অংশ নিতে পারো, যে কোনো একটা অংশ নিতে পারো, আমি জাস্ট একটা নিচ্ছি। এই অংশটা জুম করে দেখবো। দেখো, জুম করে দেখার কারণে এরকম একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, খেয়াল করছো? জুম করে দেখার কারণে এই স্ট্রাকচারের মধ্যে এই যে কালো কালারের যেভাবে প্যাঁচানো একটা সুতা দেখতে পাচ্ছ, কালো কালারের, এই দেখো কালো কালারের যে প্যাঁচানো সুতা দেখতে পাচ্ছ, এই কালো কালারের প্যাঁচানো সুতার নাম আমি কি দিলাম বলতো? ডিএনএ। আর লাল কালারের বলের মতো কতগুলা অংশ দেখতেছো, লাল কালারের বলের মতো অংশ, এখানে কতগুলো, এখানে কতগুলা, এখানে কতগুলা। এই লাল কালারের বলের মতো অংশগুলোকে বলা হয় হিস্টোন প্রোটিন। তার মানে দেখো, আমি যে ক্রোমাটিন তন্তুতে বলছি ডিএনএ আর প্রোটিন থাকে, তাহলে মিলে গেছে। এই যে ডিএনএ আর প্রোটিন বলতে আমরা বলতেছি হিস্টোন প্রোটিন। এখানে আমি লিখছি হিস্টোন প্রোটিন অক্টোমার। অক্টোমার মানে 8টা হিস্টোন প্রোটিন একসাথে থাকবে। দেখো এখানে তুমি যদি কাউন্ট করে দেখো, এখানে 8টা হিস্টোন প্রোটিন আছে, এরকম একসাথে থাকবে। এখানে 8টা হিস্টোন প্রোটিন এরকম একসাথে থাকবে, এবং 8টা হিস্টোন প্রোটিন এরকম একসাথে থাকবে। বিস্তারিত গেলে আরো অনেক কিছু বলা যায়, বাট আমরা বলবো না। আচ্ছা, তো এখন দেখো এই যে হিস্টোন প্রোটিন অক্টোমার একটা বিশেষ ধর্ম হচ্ছে, এগুলা ডিএনএ গুলাকে এগুলা প্যাচ খাওয়াইতে পারে। মানে ধরো আমরা যখন ক্রিকেট খেলা খেলি, তখন আমরা টেনিস বল কিনি। এখন টেনিস বল কিনলে তো ওই বলটা আমরা ইউজ করতে পারি না, কারণ বলটা বেশি লাফাই। তো এই জন্য আমরা কি করি, টেনিস বলে এভাবে ট্যাপ মোড়াই দিই।
তাহলে ট্যাবটাকে তুমি ডিএনএ এর সাথে কম্পেয়ার করো, ট্যাবটাকে তুমি ডিএনএ ধরো, আর বলটাকে তুমি হিস্টোন প্রোটিন চিন্তা করো। তাহলে হিস্টোন প্রোটিনের কাজ হচ্ছে এই ডিএনএ কে তার গায়ে র্যাপ করানো, এভাবে পেঁচানো। তার মানে এই যে হিস্টোন প্রোটিন অক্টোমারগুলো দেখতেছ, এখানে ডিএনএ গুলা প্যাচ খেয়েছে, দেখো ঠিক সেম ভাবে এখানেও ডিএনএ প্যাচ খেয়েছে, ঠিক সেম ভাবে এখানেও ডিএনএ প্যাচ খেয়েছে। ডিএনএ তো অনেক লম্বা, বাট এত ছোট জায়গায় কিভাবে ডিএনএ থাকবে, এই ক্রোমাটিন তন্ত্র এত ছোট জায়গায় কিভাবে ডিএনএ থাকবে, সেটা হচ্ছে এভাবে হিস্টোন প্রোটিনে প্যাচাই 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 ভাবে থাকবে। তাহলে এখানে ডিএনএ কোনটা, কালো কালারের অংশটা যেটা হিস্টোন প্রোটিনে প্যাচ খায়, আর হিস্টোন প্রোটিন গুলা কিভাবে থাকে, অক্টোমার হিসেবে থাকে, মানে 8টি হিস্টোন প্রোটিন একসাথে এভাবে থাকে, এরকম অনেকগুলা থাকে। তো এরকম ডিএনএ এবং এরকম হিস্টোন প্রোটিন অক্টোমারকে একটা নাম দেওয়া যায়। এই দেখো ডিএনএ এবং হিস্টোন প্রোটিন অক্টোমারকে একটা নাম দেওয়া যায়, ওই নাম হচ্ছে, এটার নাম হচ্ছে নিউক্লিওজোম, নাম হচ্ছে নিউক্লিওজোম। তার মানে এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম, এটা একটা নিউক্লিওজোম। এরকম ক্রোমাটিন তন্তুতে অসংখ্য নিউক্লিওজোম থাকে। নিউক্লিওজোম মানে হিস্টোন প্রোটিন অক্টোমার, আর ওখানে ডিএনএ প্যাচ খায়। আচ্ছা এবার আসো, এই জায়গাগুলো কিন্তু উন্মুক্ত, খেয়াল করছে এখানে কোনো হিস্টোন প্রোটিন না থাকায় এই জায়গাগুলো উন্মুক্ত, এই জায়গাগুলো উন্মুক্ত। তো ঠিক সেম ভাবে আমি জাস্ট এই জায়গাটাকে জুম করে দেখাইছি, আর এই কালো কালারের অংশটা তো ডিএনএ অলরেডি জেনে গেছো। তো এই জায়গায় কোনো কিন্তু হিস্টোন প্রোটিন নেই, খেয়াল করছো এইখানে এই জায়গাগুলোতে কোনো হিস্টোন প্রোটিন নেই। তো এই জায়গাগুলোকে আমরা জুম করে দেখলে এগুলোতে আমরা ডিএনএ বুঝে গেছি, বাট এই জায়গাগুলোকে জুম করে দেখলে আমরা দেখতে পাবো ডিএনএ ডাবল হেলিক্স, এরকম দেখতে পাবো এই চিহ্ন। তোমরা তো সবাই জানো আমাদের ডিএনএ, যেটা আমরা যে ডিএনএ এর কথা বলি, ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, মানে পেঁচানো দ্বিসূত্রক, দুইটা সূত্র থাকে। যেমন দেখো এভাবে একটা সূত্র, এইভাবে একটা সূত্র, দ্বিসূত্রক থাকে, এই জাস্ট এই জায়গাটা। তার মানে আমরা ডিএনএ সম্বন্ধে জেনে গেলাম যে ডিএনএটা কোথায় থাকে, এই যে ক্রোমাটিন তন্তুর ভিতরে ডিএনএ থাকে, হিস্টোন প্রোটিনের সাথে প্যাচ খাই, আর আমরা জানি ডিএনএ ডাবল হেলিক্স। তাহলে ডিএনএ এর ফুল ফর্ম কি জানো? ডিএনএ ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক, ধরো ডিঅক্সি রাইবো একসাথে হবে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এটাই আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিএনএ সম্বন্ধে জানা। ডিএনএ এর পাশাপাশি আরএনএ সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। আরএনএ হচ্ছে কি? আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তার মানে ডিএনএ মানে কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তার মানে এখানে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এটাও নিউক্লিক অ্যাসিড, এটাও নিউক্লিক অ্যাসিড। তার মানে ডিএনএ এবং আরএনএ সম্বন্ধে জানতে হলে, বা ডিএনএ সম্বন্ধে জানতে হলে আগে আমাদেরকে নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে জানতে হবে। এই যে নিউক্লিক অ্যাসিড, এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে জানতে হবে। চলো আমরা নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে জ্ঞান আহরণ করি। চলো দেখো, এই যে নিউক্লিক অ্যাসিড সম্বন্ধে জানতে হবে যদি আমরা ডিএনএ সম্বন্ধে আগে জানতে চাই। এখন আমাকে বলো, এই নিউক্লিক অ্যাসিড নামেই বোঝা যাচ্ছে এটা একটা অ্যাসিড। যদিও এটা একটা অ্যাসিড, এটা যেমন তেমন অ্যাসিড না, যেরকম আমরা শুনে থাকি HCl অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরকম আমরা শুনে থাকি, বাট এরকম না জিনিসটা। এই নিউক্লিক অ্যাসিডটা আরো জটিল টাইপসের। কেন জটিল? কারণ এই নিউক্লিক অ্যাসিডকে যদি তুমি ভাঙো, এই নিউক্লিক অ্যাসিডকে যদি তুমি একটা এনজাইম দ্বারা, এনজাইমটার নাম হচ্ছে নিউক্লিয়াস, একটা এনজাইম দ্বারা যদি ভাঙো মানে কি? আদ্র বিশ্লেষণ করো, এটা নর্মাল অ্যাসিড না, এখানে তুমি তিনটা ভিন্ন উপাদান পাবা। তার মানে নর্মাল অ্যাসিডে কি এরকম কিছু থাকে? HCl, নাইট্রিক অ্যাসিড থাকে না? তাহলে এই অ্যাসিডটা এমন একটা অ্যাসিড যেটা নিউক্লিয়াস এনজাইম দ্বারা ভাঙলে তুমি এখানে তিনটা উপাদান পাবা। কয়টা উপাদান বলো তো? কয়টা উপাদান? তিনটা উপাদান। তিনটা উপাদানের মধ্যে তিনটা উপাদানগুলো মনে রাখবা এইভাবে ABS দিয়ে, তিনটা উপাদানগুলো অ্যাবস, সিক্স প্যাক অ্যাবস বলি না, সিক্স প্যাক অ্যাবস, এরকম অ্যাবস দিয়ে মনে রাখবা। এখানে এ দিয়ে কি বোঝাচ্ছে? এ দিয়ে বোঝাচ্ছে এখানে একটা অ্যাসিড থাকবে, যেহেতু এটা একটা অ্যাসিড তো থাকবেই। বি দিয়ে বোঝাচ্ছে এখানে একটা বেস থাকবে, দেখো এখানে আবার বেসও আছে। এস দিয়ে মানে হচ্ছে এখানে সুগার থাকবে। তার মানে নিউক্লিক অ্যাসিডটা কি যেমন তেমন অ্যাসিড না, এটাকে যদি তুমি আদ্র বিশ্লেষণ করো তাহলে তুমি তিনটে উপাদান পাবা অ্যাবস। কি কি? অ্যাসিড, বেস, সুগার।
অ্যাসিড বেস সুগার, ঠিক আছে, অ্যাসিড বেস সুগার। সো এটা মনে রাখবা যে অ্যাসিড বেস এবং সুগার। আচ্ছা এবার আসো, এই যে নিউক্লিক অ্যাসিডকে যদি আমরা আদর বিশ্লেষণ করি যে তিনটা উপাদান পাবো অ্যাসিড বেস সুগার। এখন এখন এই তিনটা উপাদান যে পাবো নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে, এখন এই তিনটা উপাদান সম্বন্ধে আমাদেরকে একটু জানতে হবে। নিউক্লিক অ্যাসিডকে আদর বিশ্লেষণ করলে এই তিনটা উপাদান পাবো। অ্যাসিড সম্বন্ধে প্রথমে আমাদেরকে জানতে হবে। তো এখানে যে অ্যাসিডটা থাকে এটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এখন কোন ধরনের অ্যাসিড থাকে, অ্যাসিডের তো অভাব নেই, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর আর কি বলবো, ফসফরিক অ্যাসিড, এরকম আছে না। তো এখানে নিউক্লিক অ্যাসিডের যে তিনটে উপাদান অ্যাসিড বেস সুগার থাকবে, অ্যাসিড যেটা থাকবে সেটার নাম হচ্ছে ফসফরিক সুগার। এটা মনে রাখতে হবে, ফসফরিক অ্যাসিড। তোমরা অনেকে ফসফরিক অ্যাসিড সম্বন্ধে জানো, এবং ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4, H3PO4। ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4। তো এই ফসফরিক অ্যাসিডটা তুমি কোথায় পাবে? নিউক্লিক অ্যাসিডে পাবে, কারণ অ্যাসিড থাকবে বলছি। তো ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত একটু জানতে হবে। তোমরা, আমি শেখাচ্ছি, যেমন দেখো তোমরা ফসফেট চিনো না? ফসফেট তোমরা জানো ফসফেটের যোজনী হচ্ছে 5। তো 5 হওয়াতে এখানে আমাকে 5টা হাত দিতে হবে। 5টা হাত দিলাম, 2 3 4 5, ঠিক আছে। এবং এখানে বাকি হাতগুলা ফিল আপ করতে হবে। যেমন এই হাতটা আমি OH দিয়ে ফিল আপ করছি, এই হাতটাও OH দিয়ে ফিল আপ করছি, এই হাতটাও OH দিয়ে ফিল আপ করছি, আর এই হাতটা অক্সিজেন দিয়ে ফিল আপ করছি। তাহলে হয়ে গেছে আমাদের ফসফরিক অ্যাসিড। খেয়াল করে দেখো, H3PO4। তার মানে আমরা যখন নিউক্লিক অ্যাসিডকে আদর বিশ্লেষণ করবো, তিনটে উপাদান পাবো, তার মধ্যে অ্যাসিড কোনটা সেটা জেনে গেছি। এই অ্যাসিডটা আমরা পাবো নিউক্লিক অ্যাসিডে। এবং মনে রাখবা, এখন কথা হচ্ছে যে ভাইয়া এত অ্যাসিড থাকতে এই অ্যাসিড কেন, এত অ্যাসিড থাকতে এটি কেন, থাকতে এটি কেন? মানে ধরো যে তোমার এরকম তো হতে পারো নাইট্রিক অ্যাসিড থাকতে পারতো, এরকম তো হতে পারতো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকতে পারতো। এটা কেন? এটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এটা যখন ডিএনএ তৈরি করবে, বিকজ নিউক্লিক অ্যাসিড দিয়ে তো ডিএনএ তৈরি হয়, আরএনএ তৈরি হয়। এটা একটা স্পেশাল বন্ধন হচ্ছে, এটা বন্ধন গঠন করতে পারে। এক ধরনের বন্ধন, নাম মনে রাখতে হবে, সামনে লাগবে, সেটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন গঠন করতে পারে। এই লাইনটা একটু মনে রাখবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট লাইন। ফসফোডাইএস্টার বন্ধন, ফসফোডাইএস্টার বন্ধন, যেটা আমরা সামনে দেখব, ঠিক আছে, যেটা আমরা সামনে দেখব। ফসফোডাইএস্টার বন্ধন গঠন করতে পারবে, এটা মাথায় রাখবা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এতটুকু বুঝলাম। তাহলে অ্যাসিডটা চলে গেল। এবার আসো একটু আমরা বেস সম্বন্ধে জানি। এখন দেখো, নিউক্লিক অ্যাসিডটা তো যেমন তেমন অ্যাসিড না, এখানে তিনটা ভিন্ন উপাদান থাকে। অ্যাসিড কোনটা থাকে এটা জেনে গেছি, এখন বেস কোনটা থাকে এটা তো জানতে হবে। মনে রাখবে, এখানে বেস বলতে আমরা হয়তো বুঝি যে সোডিয়াম হাইড্রোক্সাইড বেস, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেস, পটাশিয়াম হাইড্রোক্সাইড বেস, এরকম বেস বুঝি। বাট ভাই আমি বলছি এটা নিউক্লিক অ্যাসিড, যেমন তেমন অ্যাসিড না। আর এখানেও যে বেস থাকবে যেমন তেমন বেস থাকবে না। এখানে অ্যাকচুয়ালি যে ধরনের বেস থাকবে এগুলোকে বলা হয় নাইট্রোজেন ঘটিত ক্ষারক। যেমন তেমন না, পটাশিয়াম হাইড্রোক্সাইড না, সোডিয়াম হাইড্রোক্সাইড না, যেমন তেমন ক্ষারক না, এখানে থাকবে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এবং বলছিলাম না এটা যেমন তেমন ক্ষারক না, তাই এই ক্ষারকগুলো এমন ক্ষারক যেগুলো রিং বিশিষ্ট হয়। তার মানে এগুলো হচ্ছে রিং বিশিষ্ট হয়। এই ক্ষারকগুলো কি বিশিষ্ট হয়? রিং বিশিষ্ট হয়। এই ক্ষারকগুলো কি বিশিষ্ট হয়? রিং বিশিষ্ট হয়। তো দেখবা এই নাইট্রোজেন ঘটিত ক্ষারক দুই ধরনের, আমি লিখে দিচ্ছি দেখো। একটা ক্ষারকের নাম হচ্ছে, এই রিং এর উপর ডিপেন্ড করে রিং কয়টা থাকতেছে। যেমন কিছু কিছু ক্ষারকে আমরা দেখবো এক রিং থাকে, এক রিং বিশিষ্ট। কিছু কিছু ক্ষারকে দুইটা রিং থাকে, দুই রিং বিশিষ্ট। তো যে ক্ষারকে দুইটা রিং থাকে ওই ক্ষারকগুলোর নামগুলো লিখতে হবে, জানতে হবে। এই ক্ষারকটার নাম হচ্ছে পিউরিন। তাহলে পিউরিন হচ্ছে দুই রিং বিশিষ্ট ক্ষারক। আর যে ক্ষারকের একটা রিং, সেই ক্ষারকগুলোর নাম হচ্ছে পাইরিমিডিন। তাহলে পাইরিমিডিনের হচ্ছে কয় রিং? এক রিং। ব্যাপারটা ক্লিয়ার না? দেখো, এক রিং বলতে এরকম, তোমরা বেনজিন রিং পড়ছো না, এরকম, এই দেখো বেনজিন রিং এর মতো এরকম এক রিং পাইরিমিডিন যারা। আর এটা দুই রিং না, দুই রিং মানে হচ্ছে এরকম দুইটা পাশাপাশি রিং বসাবা, এই দুই রিং এভাবে থাকবে। এখন এক রিং বিশিষ্ট যে পাইরিমিডিন,
ক্ষারকের নাম জানতে হবে, পিউরিন ক্ষারকের নাম জানতে হবে। দেখো এই পাইরিমিডিন ক্ষারকের নাম জানতে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারো, কাট, CUT, একটা ইংরেজি ওয়ার্ড আছে কাট। কাট দিয়ে সি দিয়ে বোঝাচ্ছে সাইটোসিন, ইউ দিয়ে বোঝাচ্ছে ইউরাসিল, টি দিয়ে বোঝাচ্ছে থাইমিন, ঠিক আছে। আর পিউরিনে যেটা মনে রাখবা এজি দিয়ে, এ দিয়ে বোঝাচ্ছে অ্যাডেনিন, আর জি দিয়ে বোঝাচ্ছে গুয়ানিন। তার মানে পাইরিমিডিন কারা? কাট, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। আর পিউরিন কারা? এজি, অ্যাডেনিন, গুয়ানিন। মনে রাখবা কিভাবে পাইরিমিডিন, এটা মনে রাখবা কিভাবে কাট দিয়ে, আর পিউরিন হচ্ছে এজি দিয়ে। এটা মনে রাখলে এটা অটোমেটিক চলে আসবে, বিকজ এটা আর এটা এই তিনটা থাকলে এখানে দেখবে দুইটা। সো এটা মনে থাকলে এটা মনে থাকবে, এটা মনে রাখবা কাট দিয়ে। এখন অনেকে কনফিউশনে ভুগে যে ভাইয়া পিউরিন কি এক রিং বিশিষ্ট নাকি এই দুইটার মাঝে একটু কনফিউশন লাগে, কারণ এটা স্বাভাবিক যে এটা 2 রিং বিশিষ্ট, এটা 1 রিং বিশিষ্ট। অনেকে ভুলে এটাকে 1 রিং বিশিষ্ট, 2 রিং 1 রিং বিশিষ্ট বলে দেয়, আবার এটাকে অনেকে এই 2 রিং বিশিষ্ট বলে দেয়। এই কনফিউশন যাতে না লাগে, তাহলে আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এখানে স্পেলিংটা একটু বড়, এখানে স্পেলিংটা একটু ছোট। মনে রাখবা এর স্পেলিং বড় হলেও এর রিং ছোট, মানে এখানে একটা রিং। আর এর স্পেলিং ছোট হলেও এর রিং বড়, মানে 2টা রিং। মানে হচ্ছে যার স্পেলিং ছোট তার রিং বড়, যার স্পেলিং বড় তার রিং ছোট। এবার মনে রাখবা যে যার স্পেলিং বড় তার রিং ছোট, যার স্পেলিং ছোট তার রিং বড়, ঠিক আছে। একটা উল্টা আর কি। আচ্ছা, এভাবে জিনিসগুলো কি রাখবা, মনে রাখবা। এখন দেখো মজার বিষয় কি জানো, যে আমি যদি ডিএনএর কথা বলি, তোমরা জানো ডিএনএ এরকম ডাবল হেলিক্স, একটা এভাবে 5 প্রাইম টু 3 প্রাইম হলে আমরা সামনে দেখবো, আর এটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, এভাবে কিন্তু ডিএনএ ডাবল হেলিক্স, খেয়াল রাখবা। এখন দেখো এই যে ডিএনএ স্ট্র্যান্ডগুলো এই নাইট্রোজেনাস বেস থাকে। যেমন দেখো মনে রাখবা এখান থেকে যদি তুমি অ্যাডিনিন নাও, মনে রাখবা সবসময় অ্যাডিনিন যদি এই স্ট্র্যান্ডে থাকে, এই স্ট্যান্ডের অপোজিটে যে জিনিসটা বসবে এটা সবসময় মনে রাখবা এর সাথে টি বসে, তাহলে এখানে আমি টি বসাবো। আর মনে রাখবা যদি গুয়ানিন থাকে তাহলে বসাবা সি, মানে জি এর সাথে সি বসে সবসময়। মানে টি থাকলে এ আসবে, বা এ আসলে টি আসবে, এ থাকলে টি আসবে, জি থাকলে সি আসবে, অথবা সি থাকলে জি আসবে। এরকম স্ট্রেনগুলা থাকে, অপোজিট থাকে। মানে একটা পিউরিন নিলে আরেকটা পাইরিমিডিন নিবা, বাট এর সাথে সবসময় টি। মনে রাখবা কিভাবে, আমরা প্রিপোজিশন করি না অ্যাট, এই প্রিপোজিশন অ্যাট দিয়ে মনে রাখবা, এটা একটা প্রিপোজিশন মনে রাখো, তাহলে হয়ে গেছে প্রিপোজিশন অ্যাট, তাহলে এর সাথে টি। আর একটা হচ্ছে জিসি, মানে হচ্ছে আমাদের চট্টগ্রামে একটা এরিয়া আছে না জিসি মোড়, এই জিসি মোড়, তো জিসি মোড় তার মধ্যে এই জিসি। এখন দেখো এই যে ই যেটা দেখতেছে, এটাকে তুমি কি করবা, এভাবে মুছে দিবা। যেমন এটা ই না, এটা এভাবে মুছে দিবা। এভাবে মুছে দেওয়ার কারণে এটা কি ট্রিপল বন্ড হয়ে গেছে না। সো মনে রাখবা জি এর সাথে সি সবসময় ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, আর এর সাথে টি সবসময় ডাবল বন্ড দ্বারা যুক্ত থাকে। এটা জানলে এটা অলরেডি বুঝে গেছো। কনফিউশন লাগবে তো এখানে এর সাথে টি ডাবল বন্ড নাকি জি এর সাথে সি ডাবল বন্ড। কথা হচ্ছে এই যে জিইসি লিখে দিছি, ইটা এবার মাঝখান দিয়ে কেটে দিলে এবার ট্রিপল বন্ড দেখাবে। তাহলে জি এর সাথে সবসময় ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, এর সাথে টি ডাবল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, এর সাথে টি ডাবল হাইড্রোজেন দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে। এবার একটা জিনিস মনে রাখবা, ডিএনএর ক্ষেত্রে ভাইয়া কোন কোন নাইট্রোজেন, এই সব নাইট্রোজেনাস ক্ষারক কি থাকবে, নাইট্রোজেন সবগুলো থাকবে, মানে ভাইয়া সাইটোসিন, ইউরাসিল, থাইমিন, অ্যাডিনিন সবগুলো থাকবে না ভাইয়া। মনে রাখবা ডিএনএর ক্ষেত্রে এই ইউরাসিলটা বাদ যাবে, খেয়াল করো। ডিএনএর ক্ষেত্রে আমরা ইউরাসিলটিকে বাদ দেবো, তাহলে ডিএনএর ক্ষেত্রে বাকি সবগুলো নাও। মানে অ্যাডেনিন নিবা, ডিএনএতে অ্যাডেনিন থাকবে, গুয়ানিন থাকবে, তারপর সাইটোসিন থাকবে, থাইমিন থাকবে। এই জন্য দেখো এখানে আমরা ইউরাসিল ইউজ করিনি, এই জায়গায় ইউরাসিল ইউজ করিনি, কারণ ডিএনএতে মনে রাখবা ইউরাসিল থাকে না। এটা পরীক্ষায় বেশি বেশি আসে, ডিএনএতে ইউরাসিল থাকে না। ওকে, আচ্ছা। এখন দেখো আরএনএতে কি হয় জানো, আরএনএতে সেম, মানে ধরো এখানে অ্যাডেনিন থাকে, গুয়ানিনও থাকে, সাইটোসিনও থাকে। এইখানে যে ইউরাসিলের বদলে থাইমিন ছিল না, এবার আরএনএতে উল্টাটা হবে, মানে এবার আরএনএতে থাইমিন থাকবে না, ইউরাসিল থাকবে। তাহলে একটা এই জায়গায় জাস্ট চেঞ্জ হবে, এই জায়গায় জাস্ট ইন্টারচেঞ্জ হবে, বাকিগুলো ঠিক থাকবে। ডিএনএর ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউরাসিল না থেকে থাইমিন থাকবে, আর আরএনএর ক্ষেত্রে
থাইমিন না থেকে ইউরাসিল থাকবে। এটাই হচ্ছে ট্রিক্স, মনে রাখবে কি এই জায়গায় চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটা ছিল নাইট্রোজেন গঠিত ক্ষারক, এগুলোই থাকবে। তার মানে বুঝছো যে আমরা বুঝে গেছি নিউক্লিক অ্যাসিড উপাদানের মধ্যে অ্যাসিড কোনটা, ফসফরিক অ্যাসিড, বেস কোনটা, নাইট্রোজেনাস ক্ষারক। এখন বাকি আছে তাহলে সুগার। তাহলে চলো আমরা সুগারের দিকে চলে যাই। দেখো এখন থাকবে হচ্ছে তোমাদের সুগার। এখন কি রকম সুগার তোমরা কি জানো? সুগার বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? বায়োলজির ভাষায় বা কেমিস্ট্রির ভাষায় যেটাই বলো, সুগার বলতে বায়োলজির ভাষায় কি বোঝায় মনে রাখবা? সুগার বলতে একটা কেমিক্যাল বোঝায়, যে কেমিক্যালে সর্বপ্রথম কার্বন থাকবে, তারপর হাইড্রোজেন থাকবে, তারপর অক্সিজেন থাকবে। তার মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত যৌগকেই আমরা মূলত সুগার বলে থাকি। তাহলে সুগার বলতে আমরা নর্মালি যে চিনি খাই এটাও একটা সুগার, অবশ্যই সুগার, এটাকে সুগার বলে। এবং চিনির সংকেতেও তুমি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাবে। এখন সুগার অনেক ধরনের হয়, যে শর্করা জাতীয় খাবার কেউ সুগার বলে, মানে কার্বোহাইড্রেট কেউ সুগার বলে। আচ্ছা যাই হোক, এটা সেল কেমিস্ট্রির একটা অংশ, ঠিক আছে। তো এখন দেখো এই সুগার অনেক ধরনের হতে পারে, যেমন ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস। এগুলা মানে কি? ট্রায়োস মানে হচ্ছে যে সুগারে 3টা কার্বন থাকবে। টেট্রোস মানে হচ্ছে নাম দেখে বোঝা যায় যে সুগারে 4টা কার্বন থাকবে। পেন্টোস মানে হচ্ছে যে সুগারে 5টা কার্বন থাকবে। হেক্সোস মানে হচ্ছে যে সুগারে 6টা কার্বন থাকবে। যেমন গ্লুকোজের 6টা কার্বন থাকে, তাহলে গ্লুকোজ হচ্ছে হেক্সোস। এক কথা হচ্ছে তাহলে বেলা ডিএনএতে বা আরএনএতে বা নিউক্লিক অ্যাসিডে কোন ধরনের সুগার থাকবে মনে রাখবা? নিউক্লিক অ্যাসিডে যে ধরনের সুগার থাকে এটা হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে ওই সুগারে কার্বন থাকবে কয়টা? 5টা। তার মানে এবার বুঝছো নিউক্লিক অ্যাসিডে যে সুগার থাকবে পেন্টোজ, নট হেক্সোস, নট ট্রায়োস, এমন সুগার থাকবে যেটা 5টা কার্বন থাকবে। এখন পেন্টোজ সুগার দুই ধরনের। পেন্টোজ সুগার অনেকগুলো আছে, যেমন আমি যদি চার্ট বলি, জাইলুলোস, রাইবুলোস, ডিঅক্সিরাইবোস, রাইবোস, এরকম অনেক সুগার আছে, জাইলোস, এরকম সুগার আছে। কোন ধরনের পেন্টোজ সুগার থাকবে? 2 ধরনের পেন্টোজ সুগার থাকবে, একটু লিখো। এক ধরনের পেন্টোজ সুগারের নাম হচ্ছে রাইবোজ সুগার, আরেক ধরনের পেন্টোজ সুগারের নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার, এই 2 ধরনের সুগার আমরা পাবো। একটা হচ্ছে কি রাইবোজ সুগার, আর একটা হচ্ছে পেন্টোজ সুগার। এই রাইবোজ সুগারের সংকেত যদি আমি লিখি, অবশ্যই যেহেতু পেন্টোজ কার্বন থাকবে 5টা, ঠিক আছে, হাইড্রোজেন থাকবে 10টা, অক্সিজেন থাকবে 5টা। ডিঅক্সিরাইবোজ সুগারের ক্ষেত্রে খেয়াল করো, তোমার কার্বন থাকবে 5টা, এটার মতো সেম, হাইড্রোজেনও 10টা সেম, বাট মজার বিষয় কি জানো? অক্সিজেন এখানে 5টা না, এখানে একটা কমাই দাও, 4টা। তার মানে এটা প্রায় সিমিলার বলতে পারো, জাস্ট এই জায়গায় 5টা অক্সিজেন, এই জায়গায় একটা অক্সিজেন চলে গেছে, ঠিক আছে, এই জায়গায় একটা অক্সিজেন চলে গেছে। এখন আমাদেরকে কি করতে হবে জানো? এই 2টা সুগারের স্ট্রাকচার জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ডিএনএ স্ট্রাকচার রাখতে হলে তোমাকে এই 2টা সুগারের স্ট্রাকচার রাখতে হবে। তা আমি আঁকাটা একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। প্রথমে দেখো রাইবোজ সুগার কিভাবে আঁকবা। 5টা কার্বন না, 5টা কার্বনকে কিভাবে দিবা দেখো। এই দেখো 5টা কার্বনকে এভাবে দিবা, দেখছো, এভাবে দিবা খুব সুন্দরভাবে। তারপর আরেকটা এভাবে দিবা, 5টা কার্বন হয়ে গেল, এভাবে দিবা। এখানে কিন্তু সেম, আগে এটা শিখো, এটা অটোমেটিক হয়ে যাবে। তারপর এটাকে নাম্বারিং করবা। নাম্বারিং করবা ডান দিক থেকে, মানে এখান থেকে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5। নাম্বারিং করবা সবসময় ডান দিক থেকে, 1 2 3 4 5। এবার এগুলোর বন্ধন দিয়ে দাও, এগুলো তো এভাবে থাকবে না, বন্ধন আকারে থাকবে। এবং মনে রাখবা এই 1 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বনে একটা অক্সিজেন সেতু দিতে হবে। অক্সিজেন সেতু মানে বুঝো, যেমন ধরো এই যেমন এটা একটা অক্সিজেন, এদিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, এটাকে বলে অক্সিজেন সেতু। তো এই কয় নাম্বার 4 নাম্বারের মাঝে আর 1 নাম্বারের মাঝে একটা, এই দেখো অক্সিজেন সেতু, দেখছো কয় নাম্বার 1 নাম্বার আর 4 নাম্বার। এবার তোমরা জানো প্রতিটা কার্বনের হাত হচ্ছে 4টা, মানে যোজনী 4টা। তাহলে দেখো এই কার্বনের হাত কয়টা ফিল আপ হয়েছে? 1 2, তাহলে আরো 2টা খালি, তাহলে দাও আরো 2টা খালি দাও। এই কার্বনের কয়টা ফিল আপ হয়েছে? 1 2, আরো 2টা খালি, আরো 2টা খালি দাও। এই কার্বনেরও সেম, আরো 2টা খালি, আরো 2টা খালি দাও। এই কার্বনের দেখো 3টা হাত ফিল আপ হয়ে গেছে, 1 2 3, তাহলে এদিকে শুধু একটা হাত খালি। আর এই কার্বনের যদি তুমি দেখো, 5 নাম্বার কার্বনের যদি তুমি দেখো, 3টা হাত খালি, কারণ একটা হাত না ফিল আপ হয়েছে,
আরো 3টা হাত খালি, আরো 3টা হাত খালি, এই দেখছ, এই 3টা হাত খালি। এখন এই হাতগুলো আমরা কি কি দিয়ে ফিল আপ করবো? এই হাতগুলো আমরা ওএস দিয়ে ফিল আপ করবো অথবা এইচ দিয়ে ফিল আপ করবো। ওএস এবং এইচ দিয়ে ফিল আপ করবো। মনে রাখবা যে এখানে আমি ওএস সর্বপ্রথম দেখো উপরে দিচ্ছি, এই ওএইচ, নিচে দিবা এইচ। এখানে ওএস যেহেতু উপরে দিছি, এখানে ওএস নিচে দিবা, ওএইচ, হ্যাঁ, আর এখানে এইচ। ওকে, এটা যেরকম আছে এখানেও সেরকম দিয়ে দিবা, এই ওএইচ, এইচ। এখন দেখো এখানে আমি 3টা হাত অলরেডি খালি হওয়াতে ওএস দিতে পারতেছি না, কারণ 3টা হাত খালি। তো একটা হাত আছে, ওই একটা হাতটা আমরা শুধুমাত্র হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবো। আর এখানে যেহেতু 3টা হাত খালি, এখানে একটা ওএস দাও, এখানে 2টা হাত খালি, এখানে 2টা হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে এটা অলরেডি হয়ে গেছে CH2OH। এটাই হচ্ছে তোমার রাইবোজ সুগার। তো এটাকে বলা হয়, এটার একটা নাম দেওয়া যায়, এটাকে বলা হয় বিটা ডি রাইবোজ সুগার। এখন তুমি বলবা বিটা মানে কি? মনে রাখবা এই 1 নাম্বার কার্বনের এই উপরের পজিশনটাকে বলা হয় বিটা পজিশন, আর নিচের পজিশনটাকে বলা হয় আলফা পজিশন। তো বিটা মানে হচ্ছে ওএসটা যে পজিশনে থাকবে এটার নাম সেরকম হয়ে যাবে। আপাতত ওএসটা কোন পজিশনে আছে? বিটা পজিশনে আছে। ওএসটা যে পজিশনে থাকবে, এইচ না, তো ওএস যে পজিশনে থাকবে এটার নামই সেরকম হয় বিটা। এখন দেখো ডিঅক্সিরাইবোজ সুগার এটার মধ্যে একদম সিমিলার, মানে এটা হুবহু তুলে দিবা, কারণ স্ট্রাকচারই বলতেছে। বাট একটা জায়গায় ডিফারেন্স, সেটা হচ্ছে অক্সিজেন একটা কমে যাবে। কোন জায়গায় কমবে সেটাই আমরা দেখবো, কোন জায়গায় কমবে সেটাই আমরা দেখবো। তাহলে কপি করতে পারবা তো? এই দেখো, কপি করো, এইভাবে কপি করো, এইভাবে কপি করো, এভাবে হাত দিয়ে দাও। এবং মনে রাখবা এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। এভাবে 4 নাম্বারের মাঝে 1 নাম্বারের অক্সিজেন ব্রিজ থাকে। তারপর এখানে ওএইচ ছিল, এখানে এইচ, এখানে ওএইচ, এখানে এইচ, কপি করো, এখানে ওএইচ, এখানে এইচ, এখানে এইচ, আর এখানে 4টা হাত খালি, 2টা হাত ফিল আপ হবে 2টা হাইড্রোজেন দিয়ে, একটা হাত ফিল আপ হবে ওএস দিয়ে। তাহলে খেয়াল করো সব ঠিক আছে, বাট এখানকার যে 2 নাম্বার কার্বনে ওএস আছে, আবার এখানে 2 নাম্বার কার্বনে ওএস আছে, এই 2 নাম্বার কার্বনে ওএস থেকে ওটাকে বাদ দাও, একটা অক্সিজেন কম হবে, সেটা বোঝা যাচ্ছে O5 O4, একটা অক্সিজেন কম হবে। আর অক্সিজেনটা কম হবে কয় নাম্বার কার্বন থেকে? 2 নাম্বার। এটা পরীক্ষায় আসে অনেক সময় যে 2 নাম্বার কার্বন থেকে আমরা অক্সিজেনটাকে বাদ দিছি। তো এটার নাম কি হয়ে যাবে? ডি। ডি মানে হচ্ছে 9, অক্সি মানে হচ্ছে অক্সিজেন নাই, ডি মানে হচ্ছে 9, অক্সিজেন মানে হচ্ছে অক্সিজেন নাই। তাহলে কয় নাম্বার কার্বনে অক্সিজেন নেই? 2 নাম্বার কার্বন অক্সিজেন নাই। এটা পরীক্ষায় আসে। তাহলে এটার নাম হয়ে যাবে বিটা ডি ডিঅক্সিরাইবোজ সুগার। সো আশা করি বুঝতে পারছো যে রাইবোজ সুগার দেখতে কিরকম, ডিঅক্সিরাইবোজ সুগার দেখতে কিরকম। এখন মনে রাখবা এই ডিঅক্সিরাইবোজ সুগারটা তুমি কোথায় পাবা? নাম দেখে বোঝা যায় ডিঅক্সি, ডিএনএ তো তুমি দেখবা ডিঅক্সি কথাটা লেখা আছে, তার মানে ডিঅক্সিরাইবোজ সুগার তুমি পাবে ডিএনএ তে, আর রাইবোজ সুগারটা তুমি পাবা আরএনএ তে। এটা পাবা কোথায়? ডিএনএ তে, আর এটা পাবা আরএনএ তে। আর মজার বিষয় কি জানো, আমরা অনেক সময় এইভাবে আঁকাটা অনেকটা সময় সাপেক্ষ না? তোমার কি মনে হয় এরকম আঁকাটা অনেক সময় সাপেক্ষ না? এই জন্য আমরা কি করি, এই জিনিসটা খুব শর্টকাটে করে ফেলি। কিভাবে? দেখো 5টা কার্বন কিনা, 5টা কার্বন বিদায় এভাবে আমরা এরকম 5টা কোণা দিয়ে দিই। তা আমি কোথায় আঁকবো? এখানে আঁকি। এই দেখো 5টা কোণা দিয়ে দিই। এবং দেখবা এখানে 4 নাম্বার আর একটা অক্সিজেন, এভাবে আমরা আঁকবো। দেখো কোণা কিভাবে বসতেছি, এটা ডান দিক থেকে নাম্বারিং করবে। দেখো না, তাহলে এটা হবে 1 নাম্বার, এই কোণাটা হবে 1 নাম্বার, এই কোণাটা হবে 2 নাম্বার কার্বন, এই কোণাটা হবে 3 নাম্বার কার্বন, এই কোণাটা হবে 4 নাম্বার কার্বন। এবার 5 নাম্বার কোণাটা বাকি আছে না, এইভাবে দিবা, এই কোণাটা হবে 5 নাম্বার কার্বন। তাহলে আমরা সংক্ষেপে এভাবে করে ফেলি। এবং 4 নাম্বার আর 1 নাম্বারের মধ্যে অক্সিজেন সেতু আছে না, তাই এভাবে এদিকে আমরা অক্সিজেন সেতু দিছি। 1 2 3 4 5 এভাবে আমরা কি করে ফেলি, সংক্ষেপে দেখাই ফেলি। আমরা এখানে অক্সিজেন হাইড্রোজেন এগুলো দিই না, অক্সিজেন হাইড্রোজেন এগুলো দিই না। তার মানে এটা হচ্ছে পেন্টোজ সুগারের জেনারেল স্ট্রাকচার।
এইভাবে আমরা করে ফেলি, তোমরা হয়তো 9-10 করছো এরকম। এখন এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, তোমার কি মনে হয় এটা দ্বারা তুমি ডিএনএ এটা দ্বারা কি বোঝাচ্ছে যে ডিঅক্সি রাইবোজ সুগার, এটা দ্বারা বোঝাচ্ছে কি রাইবোজ সুগার, এরকম কি কিছু বোঝাচ্ছে? কারণ তুমি ডিঅক্সি রাইবোজ সুগার বুঝতে হলে তো এখানে তোমার বুঝতে হবে যে এখানে অক্সিজেন নাই, হাইড্রোজেন আছে, এবং রাইবোজ সুগার বুঝতে হলে এখানে তো OH আছে, এটা বুঝতে হবে এই জায়গায় 2 নম্বরে। তাহলে এখানে বোঝা যাচ্ছে না, তাই এটা তুমি রাইবোজ অথবা ডিঅক্সি রাইবোজ দুটার জন্য ইউজ করতে পারবা। রাইবোজ সুগার অথবা ডিঅক্সি রাইবোজ সুগার দুইটার জন্য ইউজ করতে পারবা, কারণ এখানে তোমার উল্লেখ করে দেওয়া নাই 2 নম্বর কার্বনে OH আছে নাকি H আছে, OH আছে নাকি H আছে, এটা উল্লেখ করে দেওয়া নাই। তাই এটা তুমি সবার ক্ষেত্রে ইউজ করতে পারবা। রাইবোজ সুগারের ক্ষেত্রে, এই RNA ক্ষেত্রে এই সুগারটা ইউজ করতে পারবা, ডিএনএ ক্ষেত্রে এই জেনারেল স্ট্রাকচারটা ইউজ করতে পারবা। এই জিনিসটাই আমরা সবসময় আঁকবো, এটা হচ্ছে শর্টকাট, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা একটু রিমাইন্ড করি যে আমরা অ্যাকচুয়ালি কি কি শিখছি। আমরা শিখছি নিউক্লিক অ্যাসিডকে আত্মবিশ্লেষণ করলে 3টি উপাদান পাওয়া যায়, অ্যাসিড, বেস, সুগার। অ্যাসিড, বেস, সুগার, অ্যাসিড, বেস, সুগার। অ্যাসিড বলতে ফসফরিক অ্যাসিড, বেস বলতে নাইট্রোজেন গঠিত বেস, সুগার বলতে এই সুগার। এখন তাহলে আমরা মোটামুটি বুঝতে পারবো যে জিনিসগুলা কি, ডিএনএ এবং আরএনএ সম্বন্ধে মোটামুটি বুঝতে পারবো জিনিসগুলা কি। যেমন একটু ভাইয়া বলি, যেমন দেখো একটু ভাইয়া বলি, এই যে নিউক্লিক অ্যাসিড তাহলে কয় ধরনের? নিউক্লিক অ্যাসিড 2 ধরনের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তাহলে আমাকে বলো ডিএনএ তে সর্বপ্রথম আমরা কি পাইছিলাম? ফসফরিক অ্যাসিড। H3PO4, ঠিক আছে? এখানেও আমরা কি পাইছিলাম? ফসফরিক অ্যাসিড, ডট ডট দিলাম। 2 নাম্বার ডি জানার 2 নাম্বার এখানে আমরা পাইছি নাইট্রোজেন গঠিত ক্ষারক। তবে নাইট্রোজেন গঠিত ক্ষারকের মধ্যে কি কি ছিল? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল থাকে না, থাইমিন থাকবে। আর আরএনএ তে আমরা কি পাইছিলাম? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন সেম, বাট এখানে যে থাইমিন থাকে এখানে থাকবে, এখানে যে ইউরাসিল থাকে না, বাট এখানে ইউরাসিল থাকে। আরএনএ তে ইউরাসিল থাকে কিন্তু থাইমিন থাকে না, এই জায়গাটা চেঞ্জ হবে। এখানে ইউরাসিল না থেকে থাইমিন ছিল, আর এখানে থাইমিন না থেকে ইউরাসিল থাকবে। আচ্ছা, 3 নম্বরে কি ছিল বলতো? 3 নম্বরে যেটা ছিল, এখানে ছিল হচ্ছে রাইবোজ সুগার, এখানে ছিল ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার, আর এখানে হচ্ছে রাইবোজ সুগার। তার মানে ডিএনএ এবং আরএনএ সম্বন্ধে মোটামুটি আমরা জানতে পারছি যে ডিএনএ তে কি কি উপাদান থাকে এবং আরএনএ তে কি কি উপাদান থাকে, ডিফারেন্সটাও বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো আমরা এত কিছু বুঝে গেছি, এবার আমরা ডিএনএ এর স্ট্রাকচার সম্বন্ধে জানতে পারবো, কারণ ডিএনএ সম্বন্ধে অনেক কিছু জেনে গেছি। এবার আমরা ডিএনএ এর রাসায়নিক গঠন সম্বন্ধে জানবো। ডিএনএ এর রাসায়নিক গঠন, ডিএনএ এর রাসায়নিক গঠন। এবার আমরা জানবো ডিএনএ এর রাসায়নিক গঠন। ডিএনএ এর রাসায়নিক গঠন। তো ডিএনএ রাসায়নিক গঠন অলরেডি আমরা জেনে গেছি যে ডিএনএ রাসায়নিক গঠন কি কি আছে, কি কি উপাদান থাকে। এমন মনে রাখবা, নর্মালি ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স মানে বুঝো তো, 2টা সূত্র থাকে ডিএনএ তে, 2টা সূত্র থাকে আলাদা আলাদা। এদিক দিয়ে একটা সূত্র থাকে এভাবে, আর একটা সূত্র থাকে এভাবে। নর্মালি আমি এভাবে দেখাই, একটা সূত্র থাকে এভাবে, আর একটা সূত্র থাকে এভাবে। একটা 5 প্রাইম টু 3 প্রাইম হলে, আর একটা হয় 3 প্রাইম টু 5 প্রাইম, ঠিক আছে? এভাবে থাকে ডিএনএ সূত্রতে। এখন দেখো যে ডিএনএ রাসায়নিক সূত্রতে আমরা তো দেখলাম ডিএনএ কিভাবে তৈরি করা হয়। প্রথমে আসো, আমরা বলছিলাম কি ডিএনএ তে কি কি উপাদান থাকে। প্রথমে থাকে একটা সুগার, মনে করে দেখো আমি বলছিলাম শর্টকাটে আঁকবো, বলছিলাম এভাবে। এবং নাম্বারিং করবো বলছিলাম না, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এই কোণাটা হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের ডিঅক্সি রাইবোজ সুগার। একটা ডিঅক্সি রাইবোজ সুগার নিলাম এখানে। ঠিক সেমভাবে নিচে আরেকটা ডিঅক্সি রাইবোজ সুগার দিব। নাম্বারিংটা করতে পারবা, 1, 2, 3, 4, 5। এভাবে আমরা পরপর এরকম 2টা রাইবোজ সুগার নিলাম। এবং রাইবোজ সুগারের 1 নাম্বার কার্বনে তোমার নাইট্রোজেন গঠিত ক্ষার যুক্ত হবে। যেমন ধরো এখানে এডিনিন যুক্ত হয়েছে, ঠিক সেমভাবে রাইবোজ সুগারে 1 নাম্বার কার্বনে একটা ক্ষার যুক্ত হবে, যেমন এখানে গুয়ানিন যুক্ত হয়েছে, ঠিক আছে? এবং দেখো যে এই যে 2টা রাইবোজ সুগার আসলে, এই 2টা রাইবোজ সুগারকে আমরা
অ্যাড করতে হবে, যুক্ত করতে হবে। এই দুইটা রাইবোজ সুগারকে আমরা কি করতে হবে, যুক্ত করতে হবে, কারণ এভাবে আলাদা থাকতে পারে, এদের মধ্যে একটা বন্ধন থাকতে হবে। তো মনে করো দেখ আমি বলছিলাম বন্ধন গঠন হবে ফসফোডাইএস্টার বন্ধন দিয়ে। তোমরা দেখো ফসফরিক অ্যাসিড যখন আমি পড়েছিলাম তখন আমি বলছিলাম না যে ফসফরিক অ্যাসিড কেন জরুরি, কারণ ফসফরিক অ্যাসিড ডিএনএর মধ্যে ফসফোডাইএস্টার বন্ড গঠন করে। তো এই দুইটা জিনিসকে একত্রিত করতে হলে এখানে একটা ফসফোডাইএস্টার বন্ড তৈরি হতে হবে। কিভাবে? প্রথমে দেখো আমি এখানে ফসফরিক অ্যাসিড আঁকতেছি, খেয়াল করো ফসফরিক অ্যাসিড মনে আছে তো? এইভাবে ছিল তাই না ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড। ঠিক আছে, ফসফরিক অ্যাসিড 5টা যোজন ছিল। এখন দেখো তোমরা একটু খেয়াল করে দেখো তো এই 3 নম্বরে একটা OH ছিল কিনা। এর আগে তোমরা ডিঅক্সিরাইবোজ সুগারের কথা বলতেছি, ডিঅক্সিরাইবোজ সুগারের 3 নম্বর কার্বনের নিচে একটা OH আছে কিনা দেখো, আছে। এখন দেখো এই OH এর সাথে এই OH একটা বিক্রিয়া করবে, খেয়াল করো OH প্লাস OH বিক্রিয়া করে কি হয় জানো তো? পানি তৈরি হয় এবং একটা অক্সিজেন রেখে দিয়ে চলে যায়, পানি হিসেবে বের হয়ে যায় আর একটা অক্সিজেন রেখে দেয়। তার মানে এই দুইটার মধ্যে একটা বন্ধন গঠন হবে। তাহলে এই OH আর এই OH যুক্ত হয়ে পানি হিসেবে বের হিসাবে রেখে দিবে একটা অক্সিজেন। তার মানে এদের মধ্যে এরকম একটা অক্সিজেন, এরকম একটা বন্ধন গঠিত হবে। কিরকম জিনিসটা হচ্ছে এরকম, এরকম একটা বন্ধন গঠিত হবে। এই বন্ধনটাকে কি বলে জানো? এটাকে বলা হয় এস্টার বন্ধন, এটাকে বলা হয় এস্টার বন্ধন। তার মানে এইখানে একটা এস্টার বন্ধন তৈরি হয়েছে, গেল এতটুকু গেল। আবার দেখো এই ফসফরিক অ্যাসিড এই OH-টা দেখো, আর তোমরা খেয়াল করে দেখো 5 নাম্বার কার্বনেও কিন্তু একটা OH আছে। এটা 5 নাম্বার কার্বন না? এই দেখো আমি 5 নাম্বার কার্বনটা দূরে লিখছি, এই দেখো এটা হচ্ছে 5 নাম্বার। এখানেও কিন্তু একটা OH আছে। তো ভাইয়া ভাগ করে দেখো 5 নাম্বার কার্বনে দেখো এই জায়গায় একটা OH আছে, 5 নাম্বার কার্বন দেখো। ঠিক সেম ভাবে এই OH আর এই OH তো এইভাবে পানি হিসেবে যুক্ত হয়ে পানি বের করে দিবে আর অক্সিজেন রেখে দিবে। তার মানে এদের মধ্যে একটা অক্সিজেন সেতু তৈরি হবে, দেখছো? তার মানে এখানে আমরা আরেকটা অক্সিজেন বীজ পাইলাম। তাহলে আগে ছিল এখানে একটা স্টার বন্ড, এখানে একটা স্টার বন্ড। তাহলে স্টার বন্ড কয়টা? দুইটা বিদায় ডাই। তাহলে এটাকে বলা হয় ডাই স্টার বন্ড, দুইটা বিদায়, এদিকে একটা এদিকে একটা। এখন দেখো এটা যেহেতু একটা ফসফরিক অ্যাসিড থেকে আসছে তাই এটার নাম হয়ে যাবে ফসফরিক অ্যাসিড থেকে আসবে ফসফো। তাই এটার নাম কেন ফসফোডাইএস্টার বন্ড এখন বুঝছো? তার মানে এই সুগার আর এই সুগারকে অ্যাড করতে হলে এরকম ফসফোডাইএস্টার বন্ড তৈরি হতে হবে। তার মানে এরকম সুগার পাশাপাশি যুক্ত হয় ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে। ঠিক আছে, ধরে নাও এদিক দিয়ে আরেকটা নিউক্লিওটাইড আছে, ধরে নাও এদিক দিয়ে আরেকটা নিউক্লিওটাইড আছে। এবার দেখো একটু শর্টকাটে দেখাই দিব, কারণ আমরা শর্টকাটটা ইউজ করব। আমরা তো বেসিক জেনে গেছি 3 4, এদিকে হচ্ছে তোমার 5। এবার কি হয় জানো, আমরা এই জিনিসটা কত অনেক ভেজাল। এই জন্য কি করি আমরা, এই যে জানি যে 3 নম্বরের সাথেই 5 নাম্বার হবে। খেয়াল করো এখানকার 3 নম্বরের সাথেই কিন্তু এই সুগারের 3 নম্বরের সাথে কিন্তু এই সুগারের 5 নাম্বার এর মধ্যে একটা কানেকশন হচ্ছে। খেয়াল করছো 3 নম্বরের সাথে 5 নম্বরের এই কানেকশনটা হয়েছে। তো এই জন্য আমরা কি করব, শর্টকাটে এই 3 নম্বরের সাথে 5 নম্বরের কি ডাইএস্টার বন্ড, ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে ফেলবো। তো আমরা সংক্ষেপে এভাবে লিখবো আর এখানে দিব P। তাহলে এই 3 নাম্বার আর 5 নাম্বারের মধ্যে সবসময় খেয়াল রাখবা 3 নাম্বার আর 5 নাম্বারের মধ্যে এরকম ফসফোডাইএস্টার বন্ড সংক্ষেপে এরকম দেখাই দিব। ঠিক আছে, তো দেখো খেয়াল করে দেখো এটার উপরে এই জায়গাটা দেখো, এই জায়গাটার এরকম অসংখ্য এরকম এভাবে যুক্ত হবে আস্তে আস্তে। দেখো এখানে 5 লেখা আছে, তো এই প্রান্তকে বলা হয় 5 প্রাইম প্রান্ত। আর এখানে লাস্টের দিকে কি লেখা আছে 3, তাই এই প্রান্তকে বলা হয় 3 প্রাইম প্রান্ত। আচ্ছা আমরা যদি এটা ছিল একটা হেলিক্স, আমরা জানি ডিএনএ ডাবল হেলিক্স মানে এদিক দিয়ে একটা হেলিক্স থাকবে। এখন এই হেলিক্সটা যেরকম থাকে না, এই হেলিক্সটা তার উল্টা হয়। উল্টা মানে বুঝো এই নিউক্লিওটাইডটা সোজা না, এটাকে তুমি উল্টা করে দিবা। তাহলে আমি যদি উল্টা করে দিই, উল্টা করে দিলে এরকমই তো হবে। এই নিউক্লিওটাইডটাকে উল্টা করে দিচ্ছি, উল্টা করে দিলে আমরা নাম্বারিং হবে এভাবে 1 2 3 4, এখানে দিবা তোমার
5 নাম্বার। ঠিক সেম ভাবে এটাকে উল্টা করে দাও, এভাবে থাকবে, উল্টা ভাবে থাকবে, ঠিক আছে? এভাবে কি থাকবে? উল্টা ভাবে থাকবে। এভাবে কি থাকবে? উল্টা ভাবে থাকবে। এটা 5 নাম্বার, ঠিক আছে? 1 2 3 4, এটাও 5, এটাও 5। তো এখন দেখো এটার সাথে এখানে 1 নম্বরে কি থাকবে? ধরো আমি কি বলছিলাম, এখানে যদি অ্যাডিনিন থাকে, অ্যাডিনিনের সাথে থাইমিন থাকে, তাহলে তাহলে অ্যাডিনিনের সাথে এখানে থাকবে থাইমিন। আর গুয়ানিন থাকলে এখানে কি থাকবে? গুয়ানিনের সাথে সাইটোসিন থাকে, তাহলে এখানে থাকবে সাইটোসিন। তোমরা জানো অ্যাডিনিনের সাথে থাইমিন ডাবল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, আর গুয়ানিনের সাথে ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এখন দেখো এই দুইটা যুক্ত হবে, মনে আছে তো? এটার 5 নম্বর কার্বনের সাথে এটা 3 নম্বর কার্বনে এটা ফসফো ডাইস্টার বন্ড তৈরি হবে, এই যে এটার মতো। ঠিক সেম ভাবে এখানেও দাও, 1 2 3 4 5। ঠিক এটার 5 নম্বরের সাথে এটার 3 নম্বরে ফসফোডাইস্টার বন্ড। এখানে কি দিবা? এখানে যদি তুমি থাইমিন দাও তাহলে এখানে দিবা অ্যাডেনিন, এবং এটা থাকবে ডাবল বন্ড। এখন দেখো এটা ছিল 5 প্রাইম টু 3 প্রাইম, এখানে দেখো 3 নাম্বার মুক্ত, তাহলে এটা হবে 3 প্রাইম, এখানে 5 নাম্বার মুক্ত, এটা হবে 5 প্রাইম। তাহলে আমাকে বলো এটা 5 প্রাইম টু 3 প্রাইম হলে এটা কি হয়ে যাচ্ছে? 3 প্রাইম টু 5 প্রাইম। এভাবেই মূলত ডিএনএ ডাবল হেলিক্সটা তৈরি হয়। এখন মজার বিষয় কি জানো, যে এই যে এভাবে একটা ইউনিট যুক্ত হয়েছে, এরকম একটা ইউনিট, 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 এরকম একটা, এগুলোকে একসাথে নাম দেওয়া হয়। কিরকম নাম? যেমন ধরো আমি এই জায়গাটাকে একটু বলতেছি আর কি, কোন জায়গা? এই পুরো জায়গাটাকে একটু জুম করে এই যে মার্ক করে দেখাইছি। এই জায়গাটাকে তুমি যদি ভালো করে দেখো, এখানে 3টা জিনিস দেখতে পাবা, খেয়াল করো। একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, একটা হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। সো মনে রাখবা এইরকম ইউনিটটা, এরকম একটা ইউনিটকে বলা হয় নিউক্লিওটাইড। কি বলা হয়? নিউক্লিওটাইড। এরকম একটা ইউনিট, এই যে মার্ক করে দিয়েছি, নাইট্রোজেন গঠিত ক্ষারক, ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড। মানে অ্যাপস, যে এখানে অ্যাপস থাকবে ABS, এ বি দিয়ে হচ্ছে ফসফরিক অ্যাসিড, বি দিয়ে হচ্ছে একটা নাইট্রোজেন গঠিত ক্ষারক, এস দিয়ে মানে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, তখন এটাকে আমরা বলবো একটা নিউক্লিওটাইড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে অসংখ্য নিউক্লিওটাইড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আরও থাকবে, আমি তো জাস্ট দেখাইছি একটা। তার মানে মনে রাখবা ডিএনএ তাইলে কি? ডিএনএকে আমরা বলতে পারি পলিনিউক্লিওটাইড। পলি মানে অনেক, এখানে অসংখ্য নিউক্লিওটাইড আছে। এরকম একটা নিউক্লিওটাইড এভাবে যুক্ত হয়ে, এভাবে পাশাপাশি এভাবে উপর নিচে যুক্ত হয়ে তোমার এই ডিএনএ তৈরি করে। তো এটাকে বলে ডিএনএ মানে পলিনিউক্লিওটাইড। আরেকটা টপিক পাবে, সেটা হচ্ছে নিউক্লিওসাইট। নিউক্লিওসাইট মানে হচ্ছে একদম ইজি, এখান থেকে তুমি যদি ফসফেট গ্রুপটাকে অ্যাসিডটাকে বাদ দিয়ে দাও, মানে শুধু বি আর এস রাখো, মানে বেস রাখো, এই বেসটা রাখো, আর সুগারটা রাখো, এই সুগারটা রাখো, এটাকে বাদ দিয়ে দাও, ফসফরিক অ্যাসিডকে বাদ দিয়ে দাও, তখন এটা হয়ে যাবে নিউক্লিওসাইট। এগুলো বইয়ে থাকবে, সো আশা করি বুঝছো বা পারবা। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া এটা তো আপনি ডিএনএ স্ট্রাকচার দেখেছেন, বা আমরা বলছেন নিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইডগুলোকে আমরা নাম দেই, যেমন ডিএনএর ক্ষেত্রে এভাবে নাম দেই, ডিএনএর ক্ষেত্রে আমরা এভাবে নিউক্লিওটাইডগুলোকে নাম দেই, যেমন DAMP, এটা একটা নিউক্লিওটাইড। তারপর এরকম নাম দিতে পারি DGMP, এটা তাহলে মানে এগুলো একটা নিউক্লিওটাইড। ডি দিয়ে মানে হচ্ছে ডিঅক্সি, ডি দিয়ে মানে হচ্ছে ডিঅক্সি, এ দিয়ে মানে হচ্ছে এডিনোসিন, এই যে এডিনিন আছে দেখো, এডিনিন, এই এডিনোসিন। এম দিয়ে হচ্ছে মনো, পি দিয়ে হচ্ছে ফসফেট, ফসফেট তো তোমরা চিনো, মনো মানে এক। তার মানে এটা একটা নিউক্লিওটাইডের নাম হচ্ছে কি? ডিঅক্সি এডিনোসিন মনোফসফেট। তো এটাকে যদি আমি টি দেই, টিপি দেই, তাহলে টি দিয়ে বোঝাচ্ছে ট্রাই, ট্রাই মানে 3টা ফসফেট থাকবে। তাহলে ডিএমপি হোক, ডিএটিপি হোক, যাই হোক, এটা একটা অ্যাডেনিন নিউক্লিওটাইডকে বোঝাচ্ছে, এই নিউক্লিওটাইডকে বোঝাচ্ছে, এই দেখো এই নিউক্লিওটাইডকে বোঝাচ্ছে। এই যে এই নিউক্লিওটাইডটাই বা দেখো অ্যাডেনিন অ্যাডিনোসিন, ফসফেট কয়টা? একটা, তাই এটাকে আমি মনো দিব, 3টা থাকলে ট্রাই দিব, ঠিক আছে। তারপর অ্যাডিনোসিন, নোসিন কেন বলতেছে? দেখো অ্যাডিনিনের সাথে যদি পেন্টোজ সুগার যুক্ত হয়, এই যে দেখো অ্যাডিনিনটা পেন্টোজ সুগারের সাথে যুক্ত হয়েছে, তাই এটার নাম হয়ে গেছে এডিনোসিন।
এডিনোসিন, তাই এটাকে আমরা এডিনোসিন বলতেছি। পেন্টোজ সুগার মনে হয়, বা সুগারের নামের শেষে ওস থাকে, যেমন দেখো হেক্সোস, পেন্টোজ, ওস। তাই অ্যাডিনিনের সেটা এই 1 নম্বর কার্বনে যুক্ত হয়েছে না সুগারের, তাই এটা হয়ে গেছে অ্যাডিনোসিন। সো এভাবে নাম দেওয়া হয়, এগুলো হচ্ছে নিউক্লিওটাইডের নাম। হ্যাঁ, আরএনএ এর ক্ষেত্রে কিন্তু কি হবে বলতো, আরএনএ এর ক্ষেত্রে এরকম হবে, শুধু ডিটা থাকবে না, এএমপি, ইউএমপি, এ দিয়ে অ্যাডিনিন, নোসিন মনোফসফেট, ইউরাসিল মনোফসফেট। এখানে ডি থাকবে না, কারণ এটা তো ডিঅক্সির ক্ষেত্রে, ডিএনএ এর ক্ষেত্রে থাকবে। ডিএনএ মানে ডিঅক্সি, আর আরএনএ মানে রাইবোস, জাস্ট নট ডিঅক্সি। সো এই জন্য এএমপি হবে, ইউএমপি হবে। তো তুমি জানো এটাকে এটিপিও বলতে পারো। এটিপি মানে কি, এই যে আমরা এটিপির কথা বলি, এটা একটা নিউক্লিওটাইড। এ দিয়ে অ্যাডিনোসিন, টি দিয়ে ট্রাই, পি দিয়ে ফসফেট। মানে একটার জায়গায় যদি 3টা ফসফেট থাকে তখন বলবা এটিপি। তাহলে এটা একটা আরএনএ নিউক্লিওটাইড, বুঝে গেছে? মানে এগুলোর নাম বলতেছে আর কি, এই নিউক্লিওটাইডের নাম, এই নিউক্লিওটাইডের নাম, এই নিউক্লিওটাইডের নাম, এই নিউক্লিওটাইডগুলোর নাম বলতে যাচ্ছে। আচ্ছা, এগুলো সামনে অবশ্য পাবা, এই জন্য বলতে চাচ্ছি। তাহলে আমরা ডিএনএর রাসায়নিক গঠন বুঝে গেছি। তো এখন আমাদেরকে যে ইম্পর্টেন্ট জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ডিএনএর ভৌত গঠন। খুবই ইম্পর্টেন্ট, ডিএনএর ভৌত গঠন। ডিএনএর ভৌত গঠন বলতে বোঝাচ্ছে ডিএনএটা দেখতে কীরকম। অ্যাকচুয়ালি দেখতে কীরকম, ছবি টবি যদি তুলি দেখতে কীরকম মনে, একবার ডিএনএ হচ্ছে একটি পেঁচানো, অবশ্যই ডিএনএ হচ্ছে পেঁচানো ডাবল হেলিক্স, মানে দ্বিসূত্রক। দ্বিসূত্রককে বাংলা ইংরেজিতে বলে ডাবল হেলিক্স। ডিএনএ হচ্ছে কি পেঁচানো দ্বিসূত্রক। এটা মানে কি, পেঁচানোকে ইংরেজিতে যদি বলি টুইস্টেড। টুইস্টেড, তোমরা সবাই মিস্টার টুইস্ট খাইছো না ছোটবেলায়, বা হয়তো নাকি এখনো খাও। মিস্টার টুইস্ট দেখতে কিরকম, টুইস্টেড, এরকম টুইস্টেড, তাই না? মিস্টার টুইস্টের মতো দেখতে। তো ডিএনএও সেরকম মিস্টার টুইস্টের মতো দেখতে, পেঁচানো দ্বিসূত্রক। ঠিক আছে, এছাড়া আমরা ডিএনএকে বলতে পারি পেঁচানো সিঁড়ির মতো বা ঘুরানো সিঁড়ির মতো। তোমরা অনেক সিঁড়ি দেখবা এভাবে ঘুরানো সিঁড়ি হয়, এটাকে আমরা বলি যে ঘুরানো সিঁড়ির মতো। আমরা কি বলি, সিঁড়ির মতো, ঘুরানো সিঁড়ির মতো। সিঁড়ি যেমন ধরো সিঁড়িতে এরকম কি থাকে, আমরা এভাবে সিঁড়ি বানাই, রেলিং, এই যে সিঁড়ির এগুলো হচ্ছে রেলিং, আর 2 রেলিংয়ের মাঝে এভাবে কি দেই, ধাপ দেই, যাতে হাঁটতে উঠা যায়, এরকম ধাপ দেই। তো ডিএনএও সেরকম, ডিএনএতে এরকম 2 পাশে 2টা রেলিং থাকে, মানে হেলিক্স থাকে, এদিক দিয়ে একটা হেলিক্স, এদিক দিয়ে একটা হেলিক্স, এবং 2 হেলিক্স যুক্ত থাকে এভাবে মাঝখান দিয়ে ধাপের মাধ্যমে। ধাপ, উঠার ধাপ আর কি, উঠার জন্য যেগুলো আমরা ইউজ করি, উঠার ধাপ। তো ডিএনএও কিন্তু এরকম রেলিং থাকে, সিঁড়ির মতো রেলিং থাকে, আর মাঝখানে এভাবে ধাপ থাকে। এটা আমরা দেখাবো, সমস্যা নেই। তো এখন আসো আমরা একবার ডিএনএর ভৌত গঠনটা দেখবো। মানে ডিএনএ বাইরের দিক থেকে দেখতে গেলাম, পিকচার তুললে ডিএনএকে কিরকম দেখাবে, পিকচার তুললে ডিএনএকে দেখাবে পেঁচানো দ্বিসূত্রের মতো। তাহলে আমি আঁকবো, তোমরাও আঁকবা। একটু আঁকার সিস্টেমটা যদি দেখাই, এভাবে আঁকবা, একসাথে ধরবা, দোনোটাকে এভাবে করবা, করে দেখি, আমি এঁকে দেখি। এই এভাবে আঁকবা। এটা আমি জাস্ট একটা সুতা দিছি, মনে রাখবা। এই যে সুতাটা দিছি, এভাবে একটা সুতা দিছি, ঠিক আছে? এখন আরেকটা সুতা এদিক দিয়ে আঁকবা। তোমরা কলম দিয়ে করতে পারো, 2টা সেম কালারের কলম করতে পারো। এবার করবা এটা এদিক থেকে, আচ্ছা আমরা এমনি এঁকে দিই, কারণ এখানে একটা মার্কার মোটা, একটা মার্কার চিকন। তোমাদের দোনোটা কলম চিকন হবে, তো কলম চিকন হইলে তোমাদের এরকম করতে সুবিধা হবে। জাস্ট সিস্টেমটা দেখাইছি কিভাবে করবা। তা আমি জাস্ট এঁকে ফেলি, কারণ এখানে একটা কলম মার্কার মোটা, একটা মার্কার চিকন, ঠিক আছে? তো প্রথমে এইভাবে আমরা করে ফেলতে পারি, যে এভাবে দেখাইতে পারি, ঠিক আছে?
এই এরকম একটা দেখাতে পারে, এটাকে আমরা দেই 5'2, এটা হইলে হবে 3'। আরেকটা আঁকবা এদিক দিয়ে, আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি, এভাবে আঁকবা। এই এই এভাবে, ঠিক আছে? তো জিনিসটা সুন্দর করে আঁকবা তোমরা। আমি সিস্টেমটা দেখিয়ে দিছি। এখানে আসলে হাতে আঁকলে প্রবলেমটা এদিকেই হয়, হাতে আঁকলে প্রবলেম হয়। তো এটা হচ্ছে 5' to 3', তাহলে এটা হবে 3' to 5'। ঠিক আছে, এইভাবে আঁকবা। দেখো এটা মিস্টার টুইস্টের মতো পেঁচানো সুতা। এখন দেখো মজার বিষয় কি, এই যে জিনিসটা এখান থেকে এই যে এই অংশগুলা, এখান থেকে যে এই অংশগুলো, এগুলোকে আমরা কি বলি বলতো? ব্যাস। যেমন দেখো এটা যদি আমি একটা বৃত্ত আঁকি, বৃত্তের এই জিনিসটাকে আমরা কি বলি? ব্যাস। তার মানে ডিএনএর যে ব্যাস থাকে, ব্যাসটা তোমাকে মনে রাখতে হবে। ডিএনএর ব্যাস হচ্ছে 20 অ্যামস্ট্রং। যদি অ্যামস্ট্রংকে তুমি ন্যানোমিটারে নাও তাহলে এটা হবে 2 ন্যানোমিটার। তার মানে 10 দিয়ে ভাগ করতে হবে ন্যানোমিটারে নিলে। আবার যদি মিটারে নিতে চাও মনে রাখবা 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। তাহলে ডিএনএর ব্যাস কত? 20 অ্যামস্ট্রং, অথবা ন্যানোমিটারে নিলে 2 ন্যানোমিটার। ব্যাস মানে বুঝছো, এই যে ব্যাসটা, ঠিক আছে? এটাই হচ্ছে ডিএনএর ব্যাস। ওকে, এখন কত হচ্ছে ডিএনএর ব্যাস? তো হ্যাঁ বুঝলাম। এই ডিএনএটার দৈর্ঘ্য কত? এই যে দৈর্ঘ্য লম্বাই কত? মনে হয় একবার ডিএনএ দৈর্ঘ্য আসলে মাপা যাবে না সহজে, কারণ ডিএনএ অনেক লম্বা। ডিএনএ অনেক লম্বা, তো ডিএনএ দৈর্ঘ্য মাপা যাবে না। তাহলে ভাই একটা কাজ করতে পারি, ডিএনএ না মাপা গেলেও ডিএনএ একটা পূর্ণ প্যাচের দৈর্ঘ্য বের করতে পারি। পূর্ণ প্যাচ মানে বুঝো তো? পূর্ণ প্যাচ মানে হচ্ছে, ধরো যে আমি ব্যাপারটা বুঝাই, যে এভাবে ঘুরছে, এই যে পূর্ণ প্যাচ, এটাকে আমি পূর্ণ প্যাচ কিভাবে বুঝলাম? কারণ এটা যে দশায় আছে, ঠিক আছে, এই জায়গায় এসেও সেটা সেম দশায় আসছে। এটা কি দশায় আসছে? সেম দশায় আসছে। এই দশাটা তুমি দেখো, এই দশা, কোন দশাটা? এই দশাটা তুমি দেখো, এই দশা আর এই দশা সেম। তো এই দশা আর এই দশা সেম হলে এতটুকুকে আমরা বলবো একটা পূর্ণ প্যাচ। এতটুকুই আমরা বলবো একটা পূর্ণ প্যাচ। এতটুকুকেই আমরা বলবো একটা পূর্ণ প্যাচ। এই দশা আর এই দশা সেম হইল। দেখো ডিএনএ এভাবে ঘুরে, টুইস্টারটা পেঁচানো আকারে ঘুরে, এভাবে ঘুরে 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 এই জায়গায় চলে আসে। তো এই দশা আর এই দশা সেম হয়ে গেছে না, এটাকে বলবো একটা পূর্ণ প্যাচ। তাহলে তুমি একটু এদিক দিয়ে যদি তাকাও, এটা যখন ঘুরতেছে এদিক দিয়ে একটা আমি প্যাচ দশা পাইলাম, এটা দিয়ে ঘুরে আবার এই জায়গায় আসছে, এদিক দিয়ে একটা দশা পাইলাম। তাহলে এই দশা আর এই দশা সেম। তাহলে এই এতটুকু পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে ডিএনএ একটা পূর্ণ প্যাচ। তার মানে ডিএনএ পূর্ণ প্যাচ কিভাবে বুঝবা? এভাবে ঘুরে আবার সেম দশায় চলে আসলে এই জায়গায়, এই দেখো, এই দেখো, এটাকে বলা হয় ডিএনএ একটা পূর্ণ প্যাচ। তো মনে রাখবা, ডিএনএ একটি পূর্ণ প্যাচের দৈর্ঘ্য তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। পূর্ণ প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যামস্ট্রং। এটাকে ন্যানোমিটারে নিলে হবে 3.4 ন্যানোমিটার। পূর্ণ প্যাচের দৈর্ঘ্য কত? 34 অ্যামস্ট্রং অথবা 3.4 ন্যানোমিটার। এখন দেখো মজার বিষয় কি জানো? এই যে ডিএনএ একটা পূর্ণ প্যাচের কথা বললাম, শুধুমাত্র এটা একটা হেলিক্সের কথাই বলছি। এই হেলিক্সেও সেম ভাবে করতে পারবা। আচ্ছা, এই একটা হেলিক্সের যে পূর্ণ প্যাচের কথা বললাম, ওই ডিএনএর একটা পূর্ণ প্যাচে, ডিএনএর একটা পূর্ণ প্যাচে মনে রাখবা, ডিএনএর একটা, এটা হচ্ছে একটা পূর্ণ প্যাচ। ডিএনএর একটা পূর্ণ প্যাচে তুমি 10 জোড়া নিউক্লিওটাইড পাবা। 10 জোড়া নিউক্লিওটাইড তো তোমরা চিনো, এর আগে চিনেছি, ঠিক আছে? এর আগে ফিগারটা দেখো, এখানে আমরা নিউক্লিওটাইড দেখাইছি। এরকম নিউক্লিওটাইড একটা পূর্ণ প্যাচে এখান থেকে এখানে, তুমি এখানের মধ্যে তুমি এই পাশে 10টা পাবা, এই পাশে 10টা পাবা, কারণ ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স। তো এখানে যদি 10টা হয়, ঠিক সেম ভাবে এই পাশেও তুমি 10টা পাবা। তাহলে কয় জোড়া? 10 জোড়া। তার মানে একটা পূর্ণ প্যাচে তুমি 10 জোড়া নিউক্লিওটাইড পাচ্ছ। দ্যাট মিনস আমরা এটা কি বলতে পারি, যে 10 জোড়া নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 34 অ্যামস্ট্রং। বিকজ একটা পূর্ণ প্যাচের দৈর্ঘ্য যদি হয় 34 অ্যামস্ট্রং, তাহলে আমরা বলতে পারি না যে একটা পূর্ণ প্যাচে যেহেতু 10 জোড়া নিউক্লিওটাইড থাকে, তাহলে 10 জোড়া নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 34 অ্যামস্ট্রং। তাহলে আমি যদি বলি, তাহলে সুতরাং এক জোড়া নিউক্লিওটাইড দূরত্ব কত? এক জোড়া নিউক্লিওটাইডের দূরত্ব কত? তাহলে ভাগ করবা 34 ভাগ 10 সমান সমান 3.4 অ্যামস্ট্রং অথবা 0.34 ন্যানোমিটার। তাহলে বোঝা গেছে?
তাহলে এক জোড়া নিউক্লিওটাইড কত হবে 33.4 অ্যাংস্ট্রম অথবা 0.34 ন্যানোমিটার। এখন এক জোড়া নিউক্লিওটাইড মানে পাশাপাশি দুইটা নিউক্লিওটাইড, এক জোড়া মানে কি দুইটা নিউক্লিওটাইড, তার মানে পাশাপাশি দুইটা নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত 3.4 অ্যাংস্ট্রম আর 0.38 অ্যাংস্ট্রম। যেমন এদিকে একটা নিউক্লিওটাইড আছে, এদিকে একটা নিউক্লিওটাইড আছে, এই নিউক্লিওটাইড আর নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত 3.4 অ্যাংস্ট্রম আর 0.34 ন্যানোমিটার। ঠিক আছে, এগুলো তোমরা ওয়াটসন এবং ক্রিকের যে মডেল আছে মডেলগুলোতে তোমরা লেখা পাবা, আমাকে সাজায় লিখতে হবে না, ওই বইয়ে সুন্দরভাবে সাজানো লেখা আছে, তোমরা জাস্ট এখান থেকে জিনিসগুলো আগে বোঝার চেষ্টা করো। এখন দেখো ভাইয়া এগুলো তো ভাইয়া বুঝলাম, এখন একটা জিনিস সেটা হচ্ছে আমি দেখো ডিএনএকে সিঁড়ির সাথে কম্পেয়ার করছি, সিঁড়ি। তো তুমি যদি খেয়াল করো এই জিনিসগুলো হচ্ছে সিঁড়ি, এই যে এই জিনিসগুলো এই যে হ্যালিক্সগুলো দেখতেছো এইগুলো হচ্ছে সিঁড়ি, এই যে এগুলো এক একটা সিঁড়ি, এই পাশে একটা সিঁড়ি, এই পাশে আরেকটা সিঁড়ি। ব্যাপারটা এরকম দেখো, এই যে এরকম একটা সিঁড়ি, এরকম একটা সিঁড়ি। এই যে সিঁড়িগুলা, এই সিঁড়িগুলো কি কি দিয়ে তৈরি হয়? এই সিঁড়িগুলো দুইটা উপাদান দিয়ে তৈরি হয়, যেটা আমরা পড়ছি, দুইটা উপাদান দিয়ে তৈরি হয়, যেগুলো আমরা ইতিমধ্যে পড়ছি। একটা উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার আর একটা হচ্ছে ফসফরিক গ্রুপ। তার মানে এই যে সিঁড়িগুলা কি দিয়ে, এটা 5 প্রাইম টু 3 প্রাইম, এটা 3 প্রাইম টু 5 প্রাইম। সিঁড়িগুলা কি দিয়ে তৈরি হয়? এই যে এখানে যে সিঁড়িগুলো আমি এখানে লিখতেছি, এগুলা দিয়ে তৈরি হয় পর্যায়ক্রমিকভাবে ফসফরিক অ্যাসিড প্লাস ডিঅক্সিরাইবোজ সুগার দিয়ে। তার মানে ফসফরিক অ্যাসিড এবং ডিঅক্সিরাইবোজ সুগার পর্যায়ক্রমিকভাবে যুক্ত হয়ে, মানে ধরো এই ফসফরিক অ্যাসিড এই রাইবোজ সুগার, এই ফসফরিক অ্যাসিড এই রাইবোজ সুগার, এইভাবে যুক্ত হয়ে এই ফসফরিক অ্যাসিড এই রাইবোজ সুগার, এই ফসফরিক অ্যাসিড এই রাইবোজ সুগার, এইভাবে পর্যায়ক্রমিকভাবে যুক্ত হয়ে এই রেলিংগুলা তৈরি করে। তাহলে এখন দুই রেলিং তো গুলোর মধ্যে যদি কোনো ধাপই না থাকে তাহলে এগুলো তো একসাথে যুক্ত থাকবে না। তার মানে এই ধাপগুলো যে তৈরি হয়, এগুলো তৈরি হয় কি দিয়ে? ধাপগুলো তৈরি হয় নাইট্রোজেনাস বেস দিয়ে। যেমন দেখে এখানে যদি অ্যাডেনিন আসে, এখানে কি আসবে? থাইমিন, অ্যাডেনিন এগেনস্টে। এখানে যদি গুয়ানিন আসে, এখানে আসবে সাইটোসিন। অ্যাডেনিন ডাবল বন্ড, গুয়ানিন ট্রিপল বন্ড। তার মানে এখানে ধাপগুলো কি দিয়ে তৈরি হবে? নাইট্রোজেনাস বেস দিয়ে। ধাপগুলো কি দিয়ে তৈরি হবে? নাইট্রোজেনাস বেস দিয়ে। তাহলে এই ধাপগুলো তৈরি হবে, সিঁড়ির যে ধাপগুলো তৈরি হবে কি দিয়ে? নাইট্রোজেনাস বেস দিয়ে। ঠিক আছে, এই যে ধাপগুলো নাইট্রোজেনাস বেস দিয়ে তৈরি হয়েছে। মনে রাখবা এখানে যদি পিউরিন দাও, এখানে দিতে হবে পাইরিমিডিন। এই হ্যালিক্সে যদি পিউরিন দাও, এটার এগেন্সটে দিতে হবে পাইরিমিডিন। যেমন দেখো অ্যাডেনিন কিন্তু হচ্ছে পিউরিন আর থাইমিন হচ্ছে পাইরিমিডিন। মনে রাখবা আমরা সবসময় বলছি এ এর সাথে সবসময় টি দিতে হবে, জি এর সাথে সি। দেখো এ হচ্ছে পিউরিন, টি হচ্ছে থাইমিন, ঠিক আছে, জি হচ্ছে পিউরিন, সি হচ্ছে থাইমিন। সো সবসময় পিউরিনের সাথে পাইরিমিডিন দিতে হবে। কেন দিতে হবে? কারণ একমাত্র পিউরিনের সাথে পাইরিমিডিন দিলেই এটার দৈর্ঘ্য 2 ন্যানোমিটার হবে, যেটা এই ব্যাসের সাথে মিলবে, এই ব্যাসের সাথে মিলবে। দেখো ডিএনএ এর ব্যাস হচ্ছে কত? 2 ন্যানোমিটার। তাই এখানে যদি আমি পিউরিন আর পাইরিমিডিনই বসাই, তখনই কিন্তু এটার দূরত্ব 2 ন্যানোমিটার হবে। ধরো তুমি পিউরিন বসাই দিছো, দেখা যাচ্ছে 2 ন্যানোমিটার চেয়ে কম হয়ে গেছে। তুমি পাইরিমিডিন বসাই দিও, দেখা যাচ্ছে 2 ন্যানোমিটার চেয়ে বেশি হয়ে গেছে, তাহলে তো হবে না, তাহলে তো ফিট হবে না। ফিট হওয়ার জন্য 2 ন্যানোমিটার হতে হবে। একমাত্র পিউরিন আর পাইরিমিডিন বসালে তোমার ফিট হবে 2 ন্যানোমিটার। এটাই হচ্ছে এই কারণ যে কেন পিউরিনের সাথে পাইরিমিডিন বসে। এটাই হচ্ছে ডিএনএ ভৌত গঠন। তো তোমরা যখন লিখবা, তোমরা এই ফিগারটা আঁকবা সুন্দর করে, এই কথাগুলো লিখবা, বইয়ে আছে সুন্দরভাবে। আর বইয়ের যে ডিএনএ ওয়াটসন এবং ক্রিকের যে ডিএনএ মডেলের যে বর্ণনাগুলো আছে ওগুলো বইয়ের থেকেই লিখে দিবা সাজানোভাবে। সো আমি ওগুলো তো সেগুলো তুলে ধরেছি। তো এখানে আমরা ডিএনএর ভৌত গঠন পর্যন্ত পড়াইছি। আগে ডিএনএকে তোমাদেরকে চিনেছি, বেসিক ক্লিয়ার করে ডিএনএ চিনেছি, তারপর ডিএনএ রাসায়নিক এবং ভৌত গঠন নিয়ে আলোচনা করছি। নেক্সট টপিক হবে আমাদের ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ঠিক আছে।